হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি জিওগ্রাফির ইউনিভার্স চ্যাপ্টারটা তোমাদের পড়াবো। আমার রিকোয়েস্ট এসেছিল যে ইউনিভার্স চ্যাপ্টারের ওপর ক্লাস করাতে, ইউনিভার্সের ওপর ডিটেলসে আমি ক্লাস করাবো। এবং আমি বলেও ছিলাম তোমাদের যে জেনারেল স্টাডিজে জিওগ্রাফির যদি কোনো চ্যাপ্টারের তোমাদের রিকোয়ারমেন্ট থাকে আমাকে জানাতে। তো আজকে আমি জিওগ্রাফির ক্লাস করাচ্ছি। এই যে জিওগ্রাফি যেটা করাবো সেটা কিন্তু আমরা স্কুলে যে জিওগ্রাফি পড়েছি, যা যা পড়েছি বা যেরকম ভাবে আমরা জিওগ্রাফি পড়েছি সেরকম ভাবে কিন্তু এক্স্যাক্টলি হবে না। কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভ থেকে জিওগ্রাফি থেকে যা যা প্রশ্ন আসে, যেরকম ভাবে পড়া দরকার আমি সেরকম ভাবেই তোমাদেরকে শেখাবো। আমরা স্কুলে ডেসক্রিপটিভ ভাবে আমরা লিখি, হ্যাঁ, কোয়েশ্চেন অ্যান্সার থাকে, আমাদের পুরো লিখতে হয়, সেরকম ভাবে কিন্তু না, এখানে তো এমসিকিউ আসবে। তো যা যা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেইগুলো আমি তোমাদেরকে বোঝাবো এবং খুব ডিটেলসে আমি তোমাদেরকে পড়াবো। তোমাদের যে কাজটা করতে হবে সেটা খাতা পেন নিয়ে রেডি থাকো। আমি বলবো যে দুটো কালির বা তিনটে কালির পেন রাখো, একটা হচ্ছে ব্লু, ব্ল্যাক আর রেড। আমি যা যা এখানে লেখাবো, বোর্ডে লেখাবো, সেইগুলো হচ্ছে তোমরা নোট করতে থাকো। কারণ আজকের যে ক্লাসটা সেটা কিন্তু পুরোটাই হচ্ছে নোট এর ওপর হচ্ছে বেস করে দাঁড়িয়েছে। তোমরা যত ভালো নোটস নেবে তত ভালো কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে। তো জিওগ্রাফি স্টার্ট করি। ইউনিভার্স, ইউনিভার্স মানে ব্রহ্মাণ্ড। আমরা খোলা আকাশের নিচে, হ্যাঁ, ধরো দাঁড়িয়ে আছি এবং আমরা আকাশের দিকে তাকাচ্ছি। আমরা আকাশের দিকে আমরা যা যা দেখতে পাচ্ছি সব হচ্ছে ইউনিভার্সে আছে। খোলা আকাশে আমরা যা যা দেখতে পাই সব হচ্ছে ইউনিভার্সে আছে। তার মানে আমরা এখানে বলতে পারি ইউনিভার্সটা হচ্ছে সেলেস্টিয়াল বডি প্লাস স্পেস প্লাস টাইম প্লাস এনার্জি। এগুলো সব কিন্তু তোমরা নোট করবে। সেলেস্টিয়াল বডি, স্পেস, টাইম, এনার্জি, এই সবগুলো নিয়ে আমাদের ইউনিভার্স তৈরি হয়। এবারে বলবে স্যার এই সেলেস্টিয়াল বডিজটা কি? সেলেস্টিয়াল বডিজ হচ্ছে প্ল্যানেট, স্যাটেলাইট, স্টার, মেটিওর মানে উল্কা, কমেট ধূমকেতু। তো প্ল্যানেট, স্যাটেলাইট, স্টার, মেটিওর, কমেট এইগুলোকে বলা হয় হচ্ছে সেলেস্টিয়াল বডিজ। তো এইগুলো সব স্পেস, টাইম, এনার্জি এই সব নিয়ে তৈরি হয় হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্সের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে কসমস। আমি আজকের ক্লাসে হয় কসমস টার্মটা ইউজ করব, না হলে ইউনিভার্স নামটা ইউজ করব। দুটোই হচ্ছে সেম। ইউনিভার্সের আরেক নাম কসমস। এর যে স্টাডি, এটাকে বলা হয় কসমোলজি। তাহলে আমরা কি শিখলাম? সেলেস্টিয়াল বডিজ মানে প্ল্যানেট, স্যাটেলাইট, স্টার, মেটিওর, কমেট, স্পেস, টাইম, এনার্জি এই সব নিয়ে তৈরি হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্সের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে কসমোলজি। ইউনিভার্সের একটা নাম সেটা হচ্ছে কসমস। আর এটার স্টাডিটাকে বলা হয় হচ্ছে কসমোলজি। এই যে আমরা যে ইউনিভার্সের সম্পর্কে কিছু তথ্য আমরা জানি, হ্যাঁ, আমরা হয়তো এখন খুব কম জানি। মানে তোমরা সবে হয়তো 12 পাস করেছো, কলেজ পাস করেছো, হ্যাঁ। ইউনিভার্সের সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে খুবই কম জানি, মানে আমরা যা বইতে পড়েছি ওইটুকুই। তো কেউ না কেউ তো প্রথম এটা নিয়ে পড়াশোনা করেছে। যিনি প্রথম এটা নিয়ে পড়াশোনা করেছেন তার নাম হচ্ছে টোলেমি। টোলেমি এই ভদ্রলোক প্রথম ইউনিভার্স নিয়ে পড়াশোনা করেছে। কবে করেছে? প্রায় 140 এডিতে ইউনিভার্স নিয়ে প্রথম পড়াশোনা করেছেন। ইনি যেই হাইপোথিসিসটার নাম দিয়েছিলেন, হ্যাঁ,
সেটা হচ্ছে জিওসেন্ট্রিক হাইপোথিসিস। ইনি যে স্টাডিটা করেছিলেন তার নাম দিয়েছিলেন ইনি জিওসেন্ট্রিক হাইপোথিসিস। কবে? 140 এডিতে। ইনি স্টাডিতে কি বলেছিলেন? তো আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে সূর্য কোন দিক দিয়ে ওঠে, বললো স্যার এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? সূর্য কোন দিক দিয়ে ওঠে? সূর্য হচ্ছে পূর্ব দিক দিয়ে ওঠে, তার মানে এটা পূর্ব দিক। যদি আমি ধরি সূর্য যখন উঠছে তখন সূর্য এদিকে, সকাল 10টার সময় এপাশ এদিকে, 12টার সময় একদম মাথার উপরে, 4টের সময় এদিকে, আর 5:30 6টার সময় এদিকে ওয়েস্টে। তাহলে টলেমি যখন এটা নিয়ে পড়াশোনা করছেন তখন উনি কি দেখলেন, কি অবজার্ভ করলেন? যে সূর্য মুভ করছে, সূর্য এদিক দিয়ে সোজা এদিকে যাচ্ছে, এদিক দিয়ে এদিকে যাচ্ছে। তো উনি ওনার হাইপোথেসিসে বললেন যে সান রিভলভিং, সূর্য ঘুরছে, আর্থ অ্যাট দ্য সেন্টার। উনি বলেন যে পৃথিবী মাঝখানে দাঁড়িয়ে আছে, একটা ফিক্সড পয়েন্টে পৃথিবী দাঁড়িয়ে আছে এবং পৃথিবীর চারদিক দিয়ে হচ্ছে সূর্য ঘুরছে। এটাই টলেমি বললেন। এবার দেখো এই এক্সপেরিমেন্টটা, এই স্টাডিটা উনি কবে করেছিলেন? 140 এডিতে। তখন কিন্তু অত টেকনোলজি ছিল না, চ্যাট জিপিটি ছিল না, এআই ছিল না। হ্যাঁ, তখন সেই জায়গায় দাঁড়িয়ে, সেই সময় দাঁড়িয়ে উনি যেটা অবজার্ভ করেছিলেন, হ্যাঁ, সেটাই উনি ওনার থিসিসে মানে উনি ওটা ডেসক্রাইব করেছেন যে সূর্য হচ্ছে ঘুরছে আর পৃথিবী হচ্ছে একটা মাঝখানে, এক জায়গায় মাঝখানে দাঁড়িয়ে আছে। তো পরবর্তীকালে এটা ভুল সেটা প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ পেয়ে গেছি আমরা। তো এরপর যে হাইপোথিসিসটা আমরা পেলাম সেই হাইপোথিসিসটাকে বলা হয় হচ্ছে হেলিওসেন্ট্রিক হাইপোথিসিস। প্রথম হাইপোথিসিস আমরা কি পেলাম? জিওসেন্ট্রিক। নেক্সট হাইপোথিসিস হচ্ছে হেলিওসেন্ট্রিক। এইটা কে করেছে? সাজেস্টেড বাই কপারনিকাস। কপারনিকাস হেলিওসেন্ট্রিক হাইপোথিসিসটা দিয়েছেন। উনি কি বললেন? উনি বললেন হচ্ছে ঠিক এর অপোজিট, সান অ্যাট দ্য সেন্টার, আর্থ রিভলভিং। উনি বললেন যে সূর্য মাঝখানে দাঁড়িয়ে আছে, একটা ফিক্সড পয়েন্টে হচ্ছে সূর্য দাঁড়িয়ে আছে এবং পৃথিবী সূর্যের চারদিকে হচ্ছে ঘুরছে। এটা আমরা বইতে পড়েছি, আমরা ছোটবেলায় জিওগ্রাফি পড়েছি, জিওগ্রাফি যেটা পড়েছি এটা আমরা সবাই জানি। কিন্তু এইটাও কিন্তু 100% অ্যাকিউরেট হাইপোথিসিস না। অবাক লাগছে? কেন হাইপোথিসিস, কেন অ্যাকিউরেট না? সূর্য কিন্তু একটা জায়গায় হচ্ছে ফিক্সড নেই। তোমরা কি এটা জানতে? সূর্য একটা জায়গায় ফিক্সড নেই। হয়তো কেউ কেউ জানো, বা ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি স্টুডেন্টরা হয়তো জানো না যে সূর্য কিন্তু একটা পার্টিকুলার জায়গা ফিক্স নেই। সূর্য হচ্ছে রিভলভ করছে, সূর্য হচ্ছে ঘুরছে। সূর্য কোথায় ঘুরছে? সান ইজ রিভলভিং, এটা নোট দিয়ে লিখে নাও, সান ইজ রিভলভিং at the center of Milky Way galaxy at a speed of সান মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে হচ্ছে রিভলভ করছে কত স্পিডে? 8,28,000 কিলোমিটার স্পিডে
মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে হচ্ছে রিভলভ করছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কি সেটা আজকের ক্লাসেই আমি লাস্টের দিকে তোমাদেরকে বোঝাবো। তো সূর্য কিন্তু একটা ফিক্স জায়গায় দাঁড়িয়ে নেই, সূর্য কিন্তু ঘুরছে। হ্যাঁ, সূর্য ঘুরছে নিজের জায়গায় দাঁড়িয়ে সেন্টারে, আর সূর্যের চারিদিকে হচ্ছে পৃথিবী ঘুরছে। এবং আরেকটা পয়েন্ট নোট করে নাও, সান টেক্স 230 million years to complete one orbit। একটা পুরো অরবিট, এই যে সান তো ঘুরছে, একটা পুরো অরবিট কমপ্লিট করতে সূর্য সময় নেয় হচ্ছে 230 মিলিয়ন ইয়ার্স। এটা নোট করে নাও। এবারে আমরা আসি যে কসমস বা ব্রহ্মাণ্ড, হ্যাঁ ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো, উৎপত্তি কিভাবে হলো। হেডিং দাও, অরিজিন অফ ইউনিভার্স বা কসমস। অরিজিন অফ ইউনিভার্স বা কসমস, এখানে দুটো থিওরি আছে। এই দুটো থিওরির মাধ্যমে আমরা এর ডিটেলসটা জানতে পারি। তার মধ্যে একটা থিওরির নাম আমরা অনেকেই শুনেছি, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। আর একটা থিওরি হচ্ছে পালসেটিং থিওরি। এই দুটোই ইম্পর্টেন্ট থিওরি আছে, হ্যাঁ, যেটা থেকে আমরা কসমসের অরিজিনটা আমরা জানতে পারি। প্রথমে জানবো হচ্ছে বিগ ব্যাং থিওরিটা কি। হেডিং দাও, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, এই থিওরিটা সাজেস্ট করে হচ্ছে জর্জ লেমাইটার। জর্জ লেমাইটার এই থিওরিটা সাজেস্ট করে, এবং এই থিওরিটা বলছে যে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, কোনো একটা পয়েন্ট থেকে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, এবং ব্রহ্মাণ্ড রেগুলার বেসিসে এক্সপ্যান্ড করছে, বাড়ছে। ইউনিভার্স cosmos is expanding regularly. Expanding regularly. It started from particular point. একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, হ্যাঁ, আমাদের ইউনিভার্সটা তৈরি হয়েছে, এবং এই যে ইউনিভার্স আমাদের তৈরি হয়েছে, কসমস তৈরি হয়েছে, এটা রেগুলার বেসিসে এক্সপ্যান্ড করছে, মানে ব্রহ্মাণ্ড বাড়ছে, দিন দিন হচ্ছে ব্রহ্মাণ্ড হচ্ছে বাড়ছে, সেটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি বলেছে। এবার এই যে পার্টিকুলার পয়েন্ট, হ্যাঁ, এই পার্টিকুলার পয়েন্টটার নাম দেওয়া হয়েছে সিঙ্গুলারিটি।
জর্জ ল্যামাইটার যে পার্টিকুলার পয়েন্টের কথা বলছে, যেই পয়েন্ট থেকে এই ইউনিভার্সটা তৈরি হয়েছে, হ্যাঁ, সেই পয়েন্টটার নাম হচ্ছে সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটিতে এর যে টেম্পারেচার আর ডেনসিটি, এটা হচ্ছে ইনফাইনাইট, মানে প্রচুর পরিমাণে টেম্পারেচার আর ডেনসিটি আছে। জিনিসটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, এটা একটা পার্টিকুলার পয়েন্ট। এইখানে একবার ব্লাস্ট হয়ে গেছিল, ব্লাস্ট হয়ে যাওয়ার পরে এইটা এরকম ভাবে এক্সপ্যান্ড করে আমাদের সোলার সিস্টেম তৈরি হয়। এই যে পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টটা একবার ব্লাস্ট হয়, এই ব্লাস্টটাকেই বলা হয় হচ্ছে বিগ ব্যাং থিওরি। ব্লাস্ট হওয়ার পরে এটা এক্সপ্যান্ড করে এবং এটা দিন দিন হচ্ছে বাড়ছে। এটাই বিগ ব্যাং থিওরিতে জর্জ ল্যামাইটার আমাদেরকে বলেছে। ক্লিয়ার? তো এইগুলো যেটা আমি লিখলাম, এগুলো একটু তোমরা নোট করে নাও। এই যে পুরো প্রসেসটা, একটা পয়েন্ট থেকে, মানে সিঙ্গুলারিটি থেকে ব্লাস্ট হলো, ব্লাস্ট হয়ে আমাদের ইউনিভার্স তৈরি হলো, এই পুরো প্রসেসটার সময় লেগেছে 13.4 বিলিয়ন ইয়ার্স। নোট করে নাও। যদি জিজ্ঞাসা করে আমাদের ইউনিভার্সের বয়স কত, 13.4 বিলিয়ন ইয়ার্স। আর আমাদের এজ অফ সোলার সিস্টেম, এটা হওয়ার পর তো সোলার সিস্টেম তৈরি হলো, তাহলে সোলার সিস্টেমের বয়স কত? এজ অফ সোলার সিস্টেম তখন বলবে 4.5 বিলিয়ন ইয়ার্স। এটা থেকে তিনটে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি কিসের সাথে রিলেটেড, তখন বলবে যে বিগ ব্যাং থিওরি অরিজিন অফ কসমস বা ইউনিভার্সের সাথে রিলেটেড। এজ অফ ইউনিভার্স 13.4 বিলিয়ন ইয়ার্স, আর এজ অফ সোলার সিস্টেম সেটা হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স। দুটো যে থিওরি আছে, একটা বিগ ব্যাং থিওরি আর একটা হচ্ছে পালসেটিং থিওরি, এই দুটো থিওরির মধ্যে সব থেকে অ্যাকিউরেট যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই বিগ ব্যাং থিওরি। এইটা নিয়ে একটা এক্সপেরিমেন্টও হয়েছিল। এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট হয়েছে 2008 সালে। কোথায় হয়েছে এক্সপেরিমেন্টটা? জেনেভাতে হয়েছে। জেনেভা কোথায়? জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডে। এক্সপেরিমেন্ট কারা করেছিল? এক্সপেরিমেন্ট করেছিল হচ্ছে সার্ন। ইউরোপিয়ান অর্গানাইজেশন অফ নিউক্লিয়ার রিসার্চ। ইউরোপিয়ান অর্গানাইজেশন অফ নিউক্লিয়ার রিসার্চ সার্ন একটা এক্সপেরিমেন্ট করে 2008 সালে। কোথায় করে? জেনেভাতে। জেনেভা যে হচ্ছে সুইজারল্যান্ডে। এক্সাক্ট লোকেশন হচ্ছে মানে সুইজারল্যান্ড আর ফ্রান্সের বর্ডারের দিকেই এক্সপেরিমেন্টটা করে। একটা আন্ডারগ্রাউন্ড টানেলে এক্সপেরিমেন্টটা হয়। আন্ডারগ্রাউন্ড টানেলে এক্সপেরিমেন্টটা করে। এক্সপেরিমেন্টে কি করে? প্রোটনকে বোম্বার্ড করে, মানে অনেকগুলো প্রোটনকে একসাথে কোলাইড করানো হয়, প্রোটন কোলিশন। এই প্রোটনকে কলিশন করানোর জন্য প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, মানে এনার্জি বেরোয়। হ্যাঁ, এই এনার্জি প্রচুর পরিমাণে বেরোয়। কি এনার্জি? একটা আন্ডারগ্রাউন্ড টানেলে 2008-এ জেনেভাতে একটা এক্সপেরিমেন্ট করা হয়। সেই এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা কারা করে? ইউরোপিয়ান অর্গানাইজেশন অফ নিউক্লিয়ার রিসার্চ।
আন্ডারগ্রাউন্ড টানেলে কি এক্সপেরিমেন্ট করেছে? প্রোটন কলিশন। এগুলো দেখো ডিটেলসে পড়ার দরকার নেই, আসবে না। হ্যাঁ, শুধু জাস্ট পয়েন্টগুলো জেনে রাখা আমাদের দরকার। প্রোটন কলিশন হওয়ার পরে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। এই এনার্জি থেকে বেরোয় হচ্ছে গড পার্টিকেল বেরোয়। এটার আর একটা নাম হচ্ছে হিগস বসন। এটা হচ্ছে একটা গড পার্টিকেল হচ্ছে কোন পার্টিকেলে মাস প্রোভাইড করে, সেটাকেই বলা হয় হচ্ছে গড পার্টিকেল। তাহলে এইখান থেকে আমরা কি কি পড়লাম? আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা কিন্তু শেষ হয়নি, এই এক্সপেরিমেন্টটা কিন্তু এখনো চলছে। এটা কন্টিনিউয়াস প্রসেস এক্সপেরিমেন্টটা, যে 2008 শেষ হয়ে গেল তা না। এইটা কবে পাওয়া গেল? এই যে গড পার্টিকেল আমরা পেলাম, এটা কবে পেলাম? 2012-তে। এই সবগুলো নোট করে নাও, কারণ কোথা থেকে কি প্রশ্ন আসবে এটা আমরা কেউই জানি না। তো বিগ ব্যাং থিওরি সাজেস্ট করেছিল জর্জ ল্যামাইটার। একটা এক্সপেরিমেন্ট হয় 2008 সালে জেনেভাতে। কারা করে? ইউরোপিয়ান অর্গানাইজেশন অফ নিউক্লিয়ার রিসার্চ। কোথায় হয়, কিভাবে হয়েছে? একটা আন্ডারগ্রাউন্ড টানেলে প্রোটনকে কলিশন করানো হয়েছে। প্রোটন কলিশন হওয়ার পরে এনার্জি তৈরি হয়েছে, সেইটা থেকে 2012-তে তৈরি হয়েছে গড পার্টিকেল। এই গড পার্টিকেলের আর একটা নাম হচ্ছে হিগস বসন। ঠিক আছে, এটা নোট করে নাও তোমরা। নেক্সট থিওরি হচ্ছে পালসেটিং থিওরি। ডক্টর অ্যালেন সুন্ডার্স এই পালসেটিং থিওরিটা করে। এই পালসেটিং থিওরি বলছে যে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, ইউনিভার্স তৈরি হয়েছে। কোথা থেকে তৈরি হয়েছে? একটা সিঙ্গুলারিটি থেকে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? একটা ব্লাস্ট হওয়ার পরে তৈরি হয়েছে, এবং ব্লাস্ট হওয়ার পরে এটাকে এক্সপ্যান্ড করেছে। এই যে পৃথিবী যখন মানে ব্রহ্মাণ্ড তৈরি যখন হয়েছে, ব্রহ্মাণ্ড কোনো একটা টাইমে গিয়ে শেষ হবে। এক্সপ্যান্ড করেছে, এক্সপ্যান্ড করার পরে কন্ট্রাকশন হবে, শেষ হবে একটা পয়েন্টে গিয়ে, আবার ব্লাস্ট হবে, আবার এক্সপ্যান্ড করবে। মানে ব্রহ্মাণ্ড তৈরি হবে, শেষ হবে, তৈরি হবে, শেষ হবে। এটা একটা সাইক্লিক প্রসেসে হচ্ছে চলবে। মানে সাইক্লিক প্রসেসে একবার করে রোটেশন হবে, একবার কন্ট্রাকশন হবে, আবার এক্সপেনশন। সাইক্লিক প্রসেসে একবার এক্সপেনশন হবে, একবার কন্ট্রাকশন হবে, আবার এক্সপেনশন হবে, আবার কন্ট্রাকশন হবে। এটা চলতেই থাকবে। ইউনিভার্স তৈরি হবে, বাড়বে, আবার হচ্ছে শেষ হবে, আবার বাড়বে, আবার শেষ হবে, আবার বাড়বে, আবার শেষ হবে। এটাই হচ্ছে পালসেটিং থিওরি। যেমন ধর এইটা হচ্ছে উনি যেটা বোঝাতে চেয়েছেন, এটা সিঙ্গুলারিটি। একটা ব্লাস্ট হলো, এক্সপ্যান্ড করলো, ঠিক আছে। এক্সপ্যান্ড করার পরে একটা পয়েন্টে গিয়ে এটা হচ্ছে কন্ট্রাক্ট করবে, আবার ব্লাস্ট হবে, আবার এক্সপ্যান্ড করবে, আবার কন্ট্রাক্ট করবে, আবার ব্লাস্ট হবে। এভাবে এটা চলতে থাকবে। এটাই বলা হচ্ছে পালসেটিং থিওরি। কিন্তু এই দুটো থিওরির মধ্যে বেশি অ্যাকসেপ্ট করা হয়েছে বিগ ব্যাং থিওরিটাকে। এবার যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি গ্যালাক্সি হচ্ছে একটা জায়গা যেখানে গ্রুপ অফ স্টার্স আছে, প্রচুর স্টার্স আছে, এবং সেটা হচ্ছে রিভলভ করছে, এবং গ্যালাক্সির গ্র্যাভিটেশন খুব হাই।
গ্যালাক্সির ভেতরে কি থাকে? গ্যালাক্সির ভেতরে একটা মানে বিরাট বড় একটা সিস্টেম বলতে পারো। সেই সিস্টেমে নানা রকম স্টার্স, সেলেস্টিয়াল বডিজ এগুলো হচ্ছে আছে। এর গ্র্যাভিটেশন খুব হাই। গ্র্যাভিটেশন ইজ ভেরি হাই, ভেরি হাই। নেক্সট পয়েন্ট আমরা এখানে লিখতে পারি, বিলিয়ন্স অফ গ্যালাক্সিজ ইন billions of galaxies in cosmos. কসমসের ভেতর কিন্তু একটা গ্যালাক্সি নেই, কসমসের ভেতরে বিলিয়ন্স অফ গ্যালাক্সি আছে, প্রচুর গ্যালাক্সি আছে। কসমস কি? কসমস হচ্ছে ইউনিভার্স। আমি হয় ইউনিভার্স বলবো, না হলে কসমস বলবো। তো প্রচুর গ্যালাক্সি আছে কসমসের ভেতরে। আওয়ার ওন গ্যালাক্সি মানে আমাদের গ্যালাক্সি কোনটা তোমরা জানো? আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। আমরা যে গ্যালাক্সিতে আছি সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এবারে আমাদের নাম, আমাদের গ্যালাক্সি বলতে কি, আমাদের গ্যালাক্সি আমরা কেন বলছি? তার কারণ এই মিল্কি ওয়ের ভেতরেই থাকে হচ্ছে সান। ওই জন্য আমরা বলছি এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি। প্রচুর গ্যালাক্সি আছে, প্রচুর গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে একটা গ্যালাক্সি, যেখানে হচ্ছে যেটাকে আমাদের গ্যালাক্সি বলা হয়। এই গ্যালাক্সির শেপ 3 রকমের হয়। একটা হচ্ছে স্পাইরাল, একটা ইলিপ্টিক্যাল, আর একটা হচ্ছে ইরেগুলার। স্পাইরালটা কি, কিরকম? এটা হচ্ছে স্পাইরাল শেপ। ইলেকট্রিক্যাল শেপ হচ্ছে এরকম, এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল শেপ। আর ইরেগুলার এটা। তো 3টে শেপ আমাদের আছে, এরকম হচ্ছে স্পাইরাল, ইলেকট্রিক্যাল আর ইরেগুলার। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে না, সেটা হচ্ছে স্পাইরাল শেপের। তাহলে গ্যালাক্সি থেকে কি কি প্রশ্ন আসতে পারে? যে আমাদের নিজস্ব গ্যালাক্সি কোনটা, সেটা আমরা বলবো হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত ধরনের মানে গ্যালাক্সির শেপ কিরকম হয়? মেনলি 3 ধরনের শেপ হয়, স্পাইরাল, ইলিপ্টিক্যাল, ইরেগুলার। একটা স্পাইরাল গ্যালাক্সির নাম বলো? আমরা বলবো হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটা তোমরা নোট করে নাও। নেক্সট হেডিং দাও, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটাকে আমরা বলি আওয়ার ওন গ্যালাক্সি। এর শেপ হচ্ছে স্পাইরাল শেপ। এই গ্যালাক্সির 3টে রোটেটরি আর্ম আছে। তিনটে রোটেটরি আর্ম আছে, কি কিরকম সেটা আমি দেখাই। তিনখানা রোটেটরি আর্ম এটা। তো একদম লাস্টে যে আর্মটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে থার্ড আর্ম, মিডিলেরটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে ফার্স্ট আর্ম। এই রোটেটরি আর্মের বাইরে গ্যাসিয়াস ক্লাউড পাওয়া যায়।
মানে থার্ড রোটেটরি আর্ম যেটা, যেটা একদম মানে আউটার মোস্ট রোটেটরি আর্ম, থার্ড অর আউটার মোস্ট আর্ম। এতে কি থাকে? এতে গ্যাসিয়াস ক্লাউড থাকে। কি গ্যাস থাকে এখানে? এখানে থাকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। গ্যালাক্সির তিনটে, মিল্কি ওয়ে গ্যালাক্সির তিনটে রোটেটরি আর্ম আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। থার্ডটা হচ্ছে একদম আউটার মোস্ট আর্ম। আউটার মোস্ট আর্মে থাকে হচ্ছে গ্যাসিয়াস ক্লাউড। গ্যাসিয়াস ক্লাউডে থাকে হচ্ছে হাইড্রোজেন। এবারে এই যে গ্যাসিয়াস ক্লাউড, এইগুলোকে বলা হয় হচ্ছে নেবুলা। গ্যাসিয়াস ক্লাউডকে বলা হয় হচ্ছে নেবুলা। মানে ধরো এই যে এইগুলো যেগুলো আমি করেছি, এগুলো হচ্ছে ধরে নেওয়া হচ্ছে একটা করে গ্যাসিয়াস ক্লাউড। এগুলোকে বলা হয় গ্যাসিয়াস ক্লাউড আর কল্ড নেবুলা। গ্যাসিয়াস ক্লাউড আর কল্ড নেবুলা। আমরা আমাদের মেঘ দেখতে পাই, এবং মেঘ যখন ধাক্কা লাগে, ঘর্ষণ হয়, তখন হচ্ছে বিদ্যুৎ চমকায়। ঠিক তেমনি এইখানেও নেবুলা যখন কোলাইড করে একে অপরের সাথে, তখন এই হাইড্রোজেন কনভার্ট হয়ে যায় হিলিয়ামে এবং প্রচুর এনার্জি রিলিজ করে। কি? যখন এই নেবুলা গুলো একে অপরের সাথে কোলাইড করে, কোলাইড করার পরে এই যে হাইড্রোজেন যে গ্যাস, মানে যে গ্যাসটা যেটা হাইড্রোজেন দিয়ে তৈরি, এই হাইড্রোজেন কনভার্ট হয়ে যায় হিলিয়ামে। হাইড্রোজেন কনভার্ট হয়ে যায় কিসে? হিলিয়ামে। হিলিয়ামে কনভার্ট হওয়ার পর প্রচুর পরিমাণে এনার্জি সে রিলিজ করে, এবং এই যে প্রচুর পরিমাণে যে এনার্জি রিলিজ করছে, এর থেকে জন্ম নেয় হচ্ছে স্টার। সেই জন্য নেবুলাকে বলা হয় হচ্ছে, মানে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে প্রোটোস্টার। কি বলা হয়? বলা হয় হচ্ছে প্রোটোস্টার। মিল্কি ওয়ের আউটার মোস্ট আর্মে আছে হচ্ছে প্রোটোস্টার। প্রোটোস্টার কি? এইখানে হচ্ছে স্টারের জন্ম। এবারে যে সেকেন্ড যে লেয়ারটা আছে, হ্যাঁ, মানে সেকেন্ড যে আর্মটা আছে, সেকেন্ড আর্মে থাকে হচ্ছে আমাদের রাজা। রাজা মানে হচ্ছে সূর্য। সূর্য মিল্কি ওয়ের কোথায় থাকে? মিল্কি ওয়ের যে সেকেন্ড আউটার মোস্ট আর্ম আছে, সেখানে হচ্ছে সূর্য থাকে। এই পয়েন্টটা হচ্ছে নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সান ইজ ইন দ্য সেকেন্ড আর্ম অফ মিল্কি ওয়ে গ্যালাক্সি। থার্ড আর্মে কি আছে? থার্ড আর্মে আছে নেবুলা। এখান থেকে হচ্ছে স্টারেরদের জন্ম এখানে, যেটাকে আমরা প্রোটোস্টারও বলি। সূর্য আছে হচ্ছে আমাদের সেকেন্ড আর্মে। এবারে কিছু না, আমি জেনারেল নলেজের কোয়েশ্চেন দিচ্ছি, এই পয়েন্টগুলো লেখো। নিয়ারেস্ট স্টার টু সান, প্রক্সিমা সেঞ্চুরি। সূর্যের সব থেকে কাছের স্টারের নাম যদি জিজ্ঞাসা করে, তাহলে বলবে হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি।
brightest star in Milky Way galaxy. এটা হচ্ছে সাইরিয়াস বা বলা হয় হচ্ছে ডগ স্টার। Temperature of the sun, temperature of the star, temperature of the star represents brightness. একটা স্টার যে উজ্জ্বল সেটা নির্ভর করে হচ্ছে তার টেম্পারেচারের উপর। পোল স্টার বা পোলারিস represents north direction. এই পোলারিস স্টারটা হচ্ছে উত্তর দিক বোঝায়। এই পোলারিস স্টারের বাংলা হচ্ছে, বাংলায় আমরা বলি হচ্ছে ধ্রুবতারা। ধ্রুবতারার নাম আমরা সবাই শুনেছি। তো ধ্রুবতারাকে পোল স্টারও বলে বা পোলারিসও বলে। পোলারিস ধ্রুবতারা দেখবে হচ্ছে উত্তর দিকে থাকে, তো পোলারিস রিপ্রেজেন্ট করে হচ্ছে নর্থ ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করে। আমরা দেখে বলে দিতে পারবো এটা হচ্ছে উত্তর দিক ধ্রুবতারা দেখে। এগুলো তোমরা নোট করে নাও। নেক্সট লেখো, আমাদের কিন্তু ওই যে বললাম যে একটা গ্যালাক্সি না, আমাদের প্রচুর গ্যালাক্সি আছে, বিলিয়ন্স অফ গ্যালাক্সি আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যামিবা শেপ গ্যালাক্সি যদি বলা হয় কোনটা, তখন এটার অ্যান্সার হবে লিম্যান আলফা। এটা অ্যামিবা শেপ গ্যালাক্সি। আর একটা লাস্ট একটা পয়েন্ট লেখো, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। নিয়ারেস্ট গ্যালাক্সি টু মিল্কি ওয়ে গ্যালাক্সি। মানে আমাদের গ্যালাক্সিটা তো মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সব থেকে কাছে গ্যালাক্সি কোনটা? অ্যান্ড্রোমেডা। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সব থেকে কাছের গ্যালাক্সি বলা হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা হচ্ছে একটা স্পাইরাল শেপের গ্যালাক্সি। তো এই পয়েন্টগুলো তোমরা নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকের ক্লাস এইটুকুই। এরপর আরো ডিটেলসে আমি করাবো, হয়তো 3-4টে ক্লাস লাগতে পারে পুরো ইউনিভার্সটা শেষ করতে। এরপর আমি স্টার শুরু করব নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা, বাই বাই।